দিয়ে বলে রাখলাম, সুযোগ পেলে সবার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের মিলিটারি সেক্রেটারি নিজেই ইউনূসের গলা চেপে ধরবে। ঠিক এভাবেই ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও দেওয়ার জন্য সবাই একত্রিত জমায়েত করেছিলেন, কিন্তু এদিকে পুলিশ বাহিনী তাদেরকে লাঠি পেটা করে তাদের এই জমায়েত ভঙ্গন করার চেষ্টা করছেন। হাসিনা চেষ্টা করছেন দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ হোক এবং তার গেরিলা বাহিনী দিয়ে একটা যুদ্ধের মধ্যে আমরা যারা সংখ্যালঘু মুসলমান আছি, আজও আমরা মসজিদে নামাজ পড়ি, আজও আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি, আজও আমরা কোরআন পড়ি। আর তাই ভারতের বাইরে বাংলাদেশে যারা হিন্দু আছে, বাংলাদেশের মুসলমানের যতটা বাংলাদেশের অধিকার, হিন্দুরও ততটাই অধিকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন হতেছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। আমরা যারা সংখ্যালঘু মুসলমান আছি, আজও আমরা মসজিদে নামাজ পড়ি, আজও আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি, আজও আমরা কোরআন পড়ি। আর তাই ভারতের বাইরে বাংলাদেশে যারা হিন্দু আছে, বাংলাদেশের মুসলমানের যতটা বাংলাদেশের অধিকার, হিন্দুরও ততটাই অধিকার। তুমি সেই অধিকার থেকে খর্ব করছো, এত সাহস তুমি পেলে কোত্থেকে? আজও আমরা কোরআন পড়ি। আর তাই ভারতের বাইরে বাংলাদেশে যারা হিন্দু আছে, বাংলাদেশের মুসলমানের যতটা বাংলাদেশের অধিকার, হিন্দুরও ততটাই অধিকার। বাংলাদেশে হিন্দুদের, সনাতনীদের জয় শ্রীরাম বলার অধিকার আছে, তাদের মন্দিরে পুজো করার অধিকার আছে। তুমি সেই অধিকার থেকে খর্ব করছো, এত সাহস তুমি পেলে কোত্থেকে? এত বুকের পাটা পেলে কোত্থেকে? এত দম তুমি পেলে কোত্থেকে? তোমার দেশ তো একটা ছুঁচ বানাতে পারে না। ভারত থেকে পেট্রোল যায়, ভারত থেকে গ্যাস যায়, ভারত থেকে গরু যায়, ভারত থেকে চাল যায়, ভারত থেকে আটা যায়। তোমার এলাকাতে, তোমার দেশে একটা গম পেশার চাকতিও নেই। আর সেইখানে তুমি সেখানে সনাতনী হিন্দু ভাইদের প্রতি অত্যাচার করছো। আজ যদি ভারতের বুকে ভারত সরকার, এখানকার মৌলানা, এখানে মৌলবী তোহা সিদ্দিকী, সিদ্দিকুল্লাহ চৌধুরী, এদেরকে যদি ধর্মীয় নেতাদের যদি গ্রেপ্তার করে ফেলে, আজকে মসজিদগুলোকে যদি বন্ধ করে দেয়, তাহলে কেমন হবে? হ্যাঁ, তাহলে কেমন হবে? তাই বলতে চাই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে, বলতে চাই ভারতের প্রধানমন্ত্রীকে, বলতে চাই ভারতের বিদেশ মন্ত্রীকে, ইমিডিয়েট তোমরা ভারত থেকে যত রপ্তানি হয় জিনিসপত্র বন্ধ করো। জুলাই আন্দোলনের সময় যিনি আর্মি অফিসারদেরকে বলেছিলেন দেখে দেখে গুলি করেন, প্রতি গুলিতে একটা করে মারতে হবে, অথচ সেই কর্মকর্তা এখনো খুলনাতে বসে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে বিভক্তির ষড়যন্ত্র করে যাচ্ছে। খুলনা অঞ্চল দিয়ে তার সহায়তায় শেখ পরিবারের সবচেয়ে বেশি সংখ্যক সদস্য ভারতে পালিয়েছে। বগুড়া ডিভিশনের জিওসি মেজর জেনারেল খালেদ আল মামুন এখনও জিওসি পদে আছেন। বগুড়া থেকে আসা 11 ডিভিশনের 7 ইস্ট বেঙ্গল এনে ঢাকার প্রবেশ পথ নিয়ন্ত্রণের জন্য গাজীপুরে রেখেছিলেন তিনি। উত্তরা গাজীপুর এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের বেশিরভাগই জড়িত ছিল বগুড়ার 7 ইস্ট বেঙ্গল। রহস্যজনক কারণে 7 ইস্ট বেঙ্গলকে এখনও পর্যন্ত বগুড়ায় ফেরত না পাঠিয়ে ঢাকাতেই রাখা হয়েছে। মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম, যার মা ছিলেন হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী। ফেরদৌস সেলিম শেখ হাসিনাকে ফুপু বলে ডাকতেন। 27তম বিএমএ লং কোর্সের এই অফিসারের পাসিং আউটে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন, যদিও হাসিনা তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন। ডিজিএফের পদে থাকাকালীন হাসিনার টাকা পাচার এবং থাইল্যান্ডের বিভিন্ন ব্যবসা দেখাশোনার দায়িত্ব ছিল তার। 5 তারিখের সময়টাতে গুরুত্বপূর্ণ কোনো পদে না থাকায় নিজেকে এখন আওয়ামী বিরোধী দাবি করছেন ফেরদৌস হাসান সেলিম। ভয়ঙ্কর বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুল বুঝে ইউনূসের মিলিটারি সেক্রেটারির পদে বসে সব কুটচাল চেলে যাচ্ছেন মেজর জেনারেল ফেরদৌস হাসান। গ্যারান্টি দিয়ে বলে রাখলাম, সুযোগ পেলে সবার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের মিলিটারি সেক্রেটারি নিজেই ইউনূসের গলা চেপে ধরবে। অতএব যত দ্রুত সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনূসের মিলিটারি সেক্রেটারির পদ থেকে তাকে সরাতে হবে।
শেখ হাসিনার গণভবন ঠেকাতে সবচেয়ে বেশি শক্ত বলয় তৈরি করা হয়েছিল। অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনাকে রক্ষা করতে গণভবনের আশপাশে সেনাবাহিনীর অন্তত 13টি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছিল, যেখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টার সহ সেনাবাহিনীর বেশ কয়েকটি চেকপোস্ট বসানো হয়েছিল শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্য। সেনাবাহিনীর এসব আর্মি অফিসারদের সম্মিলিত অপারেশনে ছাত্রদের উপর চালানো হয়েছে নির্মম নৃশংস হত্যাযজ্ঞ। কিন্তু এই হত্যাকাণ্ডই সেনাবাহিনীর ভেতরে থাকা দেশপ্রেমিক অফিসারদের বিবেকের দরজা খুলে দিয়েছিল। 20 থেকে 23 জুলাই ইন্টারনেট বন্ধ করে যে পৈশাচিক হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেই দৃশ্য যখন একের পর এক সামনে আসতে শুরু করেছিল, তখন সাধারণ মানুষ যেভাবে স্তম্ভিত হয়েছিল, ঠিক একইভাবে সেনাবাহিনীর বিবেকবান জুনিয়র এবং মধ্যম সারির অফিসারদেরকেও ব্যাপকভাবে নাড়া দেয়। ভিডিওগুলো যত ছড়িয়ে পড়ছিল ততই থমথমে হয়ে উঠতে থাকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ পরিবেশ। 27 তারিখ প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাপ্রধানকে জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। গোয়েন্দা ওই রিপোর্টে আরও জানানো হয় সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে মধ্যম সারি এবং জুনিয়র অফিসারদের ভেতর ব্যাপক অসন্তোষ লক্ষ্য করা যায়। একই রিপোর্ট প্রধানমন্ত্রীর অফিসকেও অবহিত করা হয়। সেই রিপোর্টের পরেও কঠোর অবস্থানে যাবার সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এদিকে গোয়েন্দা রিপোর্টের প্রেক্ষিতে সেনা ইউনিটের মধ্যম সারি, জুনিয়র অফিসার এবং সৈনিকদের উপর কঠিন সামরিক গোয়েন্দা নজরদারি চলতে থাকে, যে কারণে প্রচণ্ড ক্ষোভ থাকলেও কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ও পারস্পরিক যোগাযোগ না থাকায় সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার ও সৈনিকেরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। 27-28 দুই দিন এভাবেই টান উত্তেজনার মধ্য দিয়ে কেটেছে। 29শে জুলাই শেখ হাসিনাকে পরিস্থিতি সম্পর্কে ধারণা দিতে সেনাপ্রধান সারা দেশের অফিসারদেরকে নিয়ে সেনা সদরের হেলমেটে একটি ভিডিও টেলিকনফারেন্সে দরবার গ্রহণ করেন। সেই কনফারেন্স অপারেটরের অসাবধানতাবশত স্ক্রিনে হঠাৎ করে ক্যামেরা টার্ন অফ করা HPM নামে একটি বক্স ভেসে উঠেছিল। এরপরে উপস্থিত অফিসারেরা হাসিনার উপস্থিতির বিষয়টি বুঝে ফেলেন। অনেকের ধারণা শেখ হাসিনা উপস্থিত আছেন এটা বুঝাতেই HPM বক্সটি সবাইকে দেখানো হয়েছিল, যেন কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারেন। কিন্তু সবাইকে অবাক করে বেশ কয়েকজন অফিসার তাদের ক্ষোভের কথা জানান। এর মাঝে রাজশাহী CMH এর একজন মেজর র্যাঙ্কের নারী চিকিৎসক 19 থেকে 23 তারিখ পর্যন্ত চলা ছাত্র হত্যার বিভীষিকাময় বর্ণনা তুলে ধরে আবেগী এক বক্তব্য দেন। সূত্র জানিয়েছে এ সময় সেনাবাহিনীর কয়েকজনকে কাঁদতে দেখা গেছে। একদিকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের মারমুখী অবস্থান, অন্যদিকে বেশিরভাগ জুনিয়রদের নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে সেনাবাহিনীতে স্পষ্ট দুটি ভাগ লক্ষ্য করা যায়। এরই মধ্যে সেনাবাহিনীর কাছে প্রাপ্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী যে কোনো সময় সেনাবাহিনীতে বিদ্রোহ দেখা দিতে পারে। বিশেষ করে লেফটেন্যান্ট কর্নেল থেকে নিচের অফিসারদের ভেতর ব্যাপক ক্ষোভের বিষয়টি গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয়। সেই প্রেক্ষিতে 3 তারিখ শর্ট নোটিসে আরেকটি টেলিকনফারেন্স কল করা হয়। মূলত ওই রিপোর্টের প্রেক্ষিতে হাসিনার বিশ্বস্ত ওয়াকার হাসিনা থেকে মুখ ফিরিয়ে নেন, কারণ হাসিনাকে বাঁচাতে গিয়ে তিনি নিজের জীবন বিপদে ফেলতে চাননি। 3 তারিখ কনফারেন্সের শুরুতেই সবাইকে ঠান্ডা রাখতে একটি মোনাজাত করা হয়েছিল। যে মোনাজাতে গুরুত্বপূর্ণ একটি দোয়া ছিল, রাব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন, অর্থাৎ হে আল্লাহ, আমাদেরকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না। এ সময় পুরো দরবার রুমে পিন পতন নীরবতা লক্ষ্য করা গেছে। মূলত ওই মোনাজাতের মধ্য দিয়ে ফয়সালা হয়ে যায় সেনাবাহিনী কাদের পক্ষে দাঁড়াবে। সেনা সূত্র থেকে পাঠানো এসব তথ্যে উঠে এসেছে সেনাবাহিনী কোন কোন এলাকায় ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল এবং কতটা পরিকল্পিতভাবে মানুষ হত্যার ছক কষা হয়েছিল। 4 তারিখও সেনাবাহিনীর ভূমিকা ছিল অত্যন্ত অস্পষ্ট। কিছু জায়গায় সেনাবাহিনী ছাত্রদের পক্ষে, আবার কিছু জায়গায় ছাত্রদের উপর গুলিও চালিয়েছে। 4 আগস্ট সবার প্রথম 24 ডিভিশন চট্টগ্রামের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান তার বাহিনীকে ছাত্রদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। 5 তারিখ সকাল পর্যন্ত আর্মির ভূমিকা ছিল অত্যন্ত সন্দেহজনক। সকাল 10টা পর্যন্ত আর্মি কড়াকড়িভাবেই দায়িত্ব নিয়েছিলেন। বিশেষ করে গণভবনের আশপাশে 12টা পর্যন্ত ছাত্রদেরকে ভয় দেখাতে কয়েক রাউন্ড লাইভ অ্যামুনেশন ফায়ার করা হয়। 4 তারিখ 3 বাহিনী প্রধান, পুলিশ প্রধান এবং DGDGF-এর সারা রাত নির্ঘুম কেটেছে। 3 থেকে 5 তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে, সেটা তুলে ধরবার আগে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বর্ণনা দিয়ে আসা যাক।
5 তারিখ সকাল ঠিক 9টায় প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেন সেনাপ্রধান। শেখ হাসিনার কথা শোনার সাথে সাথে সেনাপ্রধানকে দৌড়ে মারতে আসেন। এ সময় 3 বাহিনী প্রধানকে অকথ্য ভাষায় গালাগাল করেন শেখ হাসিনা। জেনারেল ওয়াকারকে হাসিনা বলেন, তুই পুলিশকে দেখে শিখতে পারিস নাই? এ সময় বিমান বাহিনী প্রধান সজীব ওয়াজেদ জয়কে ফোন করে তার মাকে বোঝানোর জন্য অনুরোধ করেন। সজীব ওয়াজেদ জয় এটি জানার পর উল্টো আর্মি চিফকে তুই তুকারি করে হুমকি দিতে থাকেন, তোর কোন বাবা তোকে চিফ বানাইছে, তোর বউ ছেলে মেয়ে কে কোথায় আছে সবকিছু দেখে নেওয়া হবে। রাগান্বিত হয়ে এরপরই সজীব ওয়াজেদ জয় লাইভে গিয়ে আবল তাবল বকতে থাকেন। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। এরই মধ্যে 9:30 বেজে যায়। শেখ হাসিনাকে কোনোভাবে রাজি করাতে না পেরে সেনাপ্রধান হাসিনাকে 2টি বিকল্প দেন, পদত্যাগ অথবা গ্রেফতার। ওদিকে মিরপুরে বসানো সেনাবাহিনীর চেকপোস্টগুলো খুলে দেওয়া হলে বিনা বাধায় গণজোয়ার ঢুকে পড়তে থাকে। মবটি যখন গণভবন থেকে মাত্র 20 মিনিটের দূরত্বে চলে আসে, এ সময় সেনাবাহিনী এক প্রকার জোর করে শেখ হাসিনাকে পদত্যাগপত্রে সই করান। এ সময় এসএসএফের 2-1 এগিয়ে আসতে চাইলেও সেনাপ্রধান হাত ইশারা করলে তারা জায়গায় দাঁড়িয়ে থাকেন। পদত্যাগের পর শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার অনুরোধ করলে সেনাপ্রধান হাসিনাকে বলেন, জীবন বাঁচাতে চাইলে দ্রুত গাড়িতে গিয়ে উঠুন, জনগণ গণভবনে ঢুকে পড়ছে। সেনাবাহিনীর মতে শেখ হাসিনা সেদিন মাত্র 5 মিনিটের জন্য বেঁচে গিয়েছেন, তা না হলে জনগণ তাকে ধরে ফেলত। হাসিনাকে গণভবন থেকে উদ্ধার করে বিমানে ভারত পাঠিয়ে দেওয়ার জন্য মোট 3টি রুট প্ল্যান করা হয়েছিল। প্ল্যান এ, গণভবন থেকে গাড়ি বহরে বিমান বাহিনীর ব্লু স্কাই স্কুলের গেট দিয়ে তেজগাঁও বিমানবন্দরে ঢুকে ঢাকা সেনানিবাসে প্রবেশ এবং তারপর বিএএফ বেস দিয়ে বিমান বাহিনীর রানওয়েতে প্রবেশ। সেখান থেকে বিমান বাহিনীর C-130 যে বিমানে ভারতে উড্ডয়ন। দুর্ভাগ্যজনকভাবে ততক্ষণে বিপ্লবী জনতা শেওড়াপাড়া রাস্তা দিয়ে বিমান বাহিনীর ব্লু স্কাই স্কুলের গেট ক্রস করে আগারগাঁও চৌরাস্তা পর্যন্ত চলে এসেছিল। ওদিক দিয়ে ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটও ছাত্র জনতার দখলে, তাই গণভবন থেকে গাড়িতে করে ঢাকা সেনানিবাসে ঢোকার সব পথ বন্ধ হয়ে গিয়েছিল, যে কারণে প্ল্যান বি অবলম্বন করতে হয়েছিল হাসিনাকে উদ্ধারকারীদের। প্ল্যান বি অনুযায়ী গণভবন থেকে বিমান ঘাঁটিতে যাওয়ার তখন একটাই পথ বাকি ছিল, তা হলো হেলিকপ্টারে যাওয়া। বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টার চন্দ্রিমা উদ্যানের পাশে বাণিজ্য মেলার মাঠে এসে অবতরণ করে। খুনি হাসিনা চন্দ্রিমা উদ্যানের পাশের রাস্তা দিয়ে বাণিজ্য মেলা মাঠে প্রবেশ করে এবং সেখান থেকেই হেলিকপ্টারে করে বিমান বাহিনী ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে গিয়ে তারেক সিদ্দিকী এবং সালমান এফ রহমানের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে শেখ হাসিনা। তবে শেষ পর্যন্ত সালমান এফ রহমানের পৌঁছাতে দেরি হয় শেখ হাসিনাকে নিয়ে কোনো গন্তব্য ছাড়াই 10:45 মিনিটে উড়াল দেয় বিমান বাহিনীর C-130 জুলিয়েট বিমানটি। সাধারণত বিমানের রুট ব্যবহারে কোড ব্যবহার করতে হলেও সেটা করেনি। রাডার ফাঁকি দিতেই জীবনের ঝুঁকি নিয়ে এই পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। ফুল ফুয়েল লোড করা হয়। ভারতে যদি জায়গা না হয় তাহলে যেন মধ্যপ্রাচ্যের কোনো দেশ পর্যন্ত চলে যাওয়া যায়। মোট 9 জন পাইলটকে নিয়ে বিমানে ওঠানোর পর কোনো ধরনের নির্দেশনা বা ম্যাপ প্ল্যানিং ছাড়াই পাইলটদেরকে বলা হয় টেক অফ করতে। বিমানটি প্রথমে যশোরের উপর দিয়ে কলকাতায় পৌঁছালে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণের ঘোষণা দেন, কিন্তু কলকাতায় ল্যান্ডিংয়ের পারমিশন না দিলে সেখান থেকে শেখ হাসিনাকে বহন করা বিমানটি চলে যায় আগরতলায়। আগরতলায় পারমিশন না পেয়ে আবারও দিল্লির দিকে উড়াল দেয়। সেখান থেকে দিল্লি গেলে সেখানেও রিফিউজ করা হয়। দিল্লি বিমানবন্দরে নামতে না দিলে অনিশ্চয়তা দেখা দেয় শেখ হাসিনাকে বহন করা বিমানটির ভারতে অবতরণ নিয়ে। বিমানের একজন পাইলটের বরাত দিয়ে জানা যায়, এভাবে উদ্দেশ্যহীনভাবে দীর্ঘক্ষণ ঘুরতে থাকার পর জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জরুরি অবতরণের ঠিক আগ মুহূর্তে দিল্লির গাজিয়াবাদ এয়ারবেজে নামার অনুমতি পায় C-130 জুলিয়েট। কমেন্ট সেকশনে জানাতে পারবেন। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।